এক গ্রামে এক ঠগ থাকে। কিছুদিন হলো সে খুব অসুস্থ। এই কারণে তার ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। এই জন্য তার স্ত্রী মায়া তার কাছে এসে বলে, শোনো গো, কতদিন হয়ে গেল, কাজকর্ম সব বন্ধ পড়ে আছে। এখন ঘরের টাকা পয়সাও প্রায় শেষ হয়ে আসছে। আমি এত কম টাকায় কিভাবে সংসার চালাবো? গত কয়েকদিন ধরে কোনো মতে সামলাচ্ছি, কিন্তু আর পারছি না। এখন খুব অল্প টাকা বাকি আছে, এতে আর সংসার চলবে না। আমি কি করব মায়া, আমার শরীরটাই তো সাপোর্ট করছে না। না হলে এখন পর্যন্ত কত বড় বড় হাত মেরে ফেলতাম। থাক, আর বলো না। জানি তুমি কত বড় ঠগ, তাই তো খাটে পড়ে আছো। তোমার মাথা বলে কিছু আছে নাকি? সেদিন এত বড় একটা ষাঁড় দেখলে না, গিয়ে ধাক্কা খেলো। তোমার এই ব্যাঙের মতো চোখগুলো তখন কি অন্ধ হয়ে গিয়েছিল যে এত বড় ষাঁড় দেখতে পাওনি? সেদিন সে তোমাকে এমন আছাড় মারল যে আজ পর্যন্ত উঠতেই পারোনি। নিজেকে তো খুব বড় চোর বলো, আর পালানোর সময় সামনে তাকাতে পারলে না। ভাগ্য ভালো ছিল যে সেদিন বেঁচে গেছো, না হলে সেদিনই তোমার শেষ হয়ে যেত। আর কতদিন এসব শোনাবে মায়া? তোমার এই রোজের বকবক শুনে আমার শরীর আরও খারাপ হয়ে যায়। তোমার নাম মায়া, আর তুমি সবসময় টাকার মায়াতেই পড়ে থাকো। তুমি কি মনে করো না তুমি একটু বেশি কথা বলছো? আমার তো তোমাকে কিছু বলার কোনো শখ নেই। তুমি কাজই এমন করো, এটা সব তোমারই দোষ, আর তার শাস্তি আমি ভোগ করছি। আমি বলছি, এত কম টাকায় আমি সংসার চালাতে পারবো না। আর তোমার সেই ছেলে কোথায় গেছে? একেবারে ভব ঘুরে, তাকে বললেই হয়। সারা দিন শুধু হেদিক সেদিক ঘুরে বেড়ায়। এটা তো না যে একটু আধটু কাজ করে ঘরে 2-4 টাকা এনে দেবে। একেবারে ষাঁড়ের মতো বড় হয়ে গেছে, কিন্তু এখনো কোনো কাজকর্ম করে না। ঠিক তখনই তাদের ছেলে রাঘব সেখানে আসে। কি হয়েছে মা? আজ তো মনে হচ্ছে আমার অনেক প্রশংসা হচ্ছে। আরে বোকা ছেলে, তুইও ঠিক তোর বাপের মতো। তোমাদের দুজনকে যতই বলি, কোনোই প্রভাব পড়ে না। একটু লজ্জা কর রাঘব, তোর বাপ তো খাকে পড়ে আছে। তুই একটা কাজ খুঁজে বের কর আর কিছু টাকা রোজগার করে আন। তোর বয়সে ছেলেরা দিনরাত কাজ করে, পরিশ্রম করে, বাবার হাত ধরে। আর তুই দেখ, একটু লজ্জা কর, গিয়ে গ্রামের মধ্যে কোনো কাজ খুঁজে নে, না হলে আজ আমি তোমাদের দুজনকেই খেতে দেব না, বলে দিলাম। আরে মা, তুমি কেন এত চিন্তা করছো? তোমার ছেলে তো আছে। তুমি শুধু বলো তোমার কি দরকার, আমি সব এনে দেব। তোর পকেটে তো একটাও পয়সা নেই, বড় এসেছে সব এনে দেবে। কোথা থেকে আনবি? আরে মা, তুমি কি আমাকে চেনো না? আমি তো আমার বাপেরই ছেলে। আমি ওর মতোই করব, যা আমার বাপ করে। তুই চুরি করার কথা ভাবতেও যাস না, এই কাজ তোর দ্বারা হবে না। তোর বাপও নিজেকে অনেক বড় ঠগ ভাবত, তার অবস্থা তো দেখছিস। তুই যদি চুরি করতে যাস, তাহলে না জানি আমাকে কি বিপদে পড়তে হবে। আমার তো ভয় হচ্ছে তুই ফিরেও আসবি কিনা। আরে মা, তুমি জানো না আমি কি কি করতে পারি? আমি যদিও আজ পর্যন্ত কোনো চুরি করিনি, কিন্তু আমি তো এক চোরের ছেলে। চুরি তো আমার রক্তেই আছে। এই কাজ আমার জন্য খুবই সহজ। তুমি দেখো মা, আমি আজ একটা খুব বড় চুরি করব। এমন চুরি যা আমার বাবাও আজ পর্যন্ত করতে পারেনি। তখন তুমি আমার জন্য গর্ব করবে। আহা বোকা কোথাকার! তুই কি জানিস এই কাজ করতে কত সতর্ক থাকতে হয়? যদি কারোর হাতে ধরা পড়ে যাস, তাহলে তোকে এমন মারবে যে তুই আর বাড়ি ফিরতে পারবি না। তুই অন্য কোনো কাজ খুঁজে নে। না, আমি অন্য কোনো কাজ জানি না। আমি আমার বংশের নাম উজ্জ্বল করব। আমার বাবা যা করে এসেছে আমিও তাই করব। আর দেখো মা, একদিন আমি বাবার থেকেও বড় ঠগ হয়ে দেখাবো। আমাকে একটা সুযোগ তো দাও। সুযোগ না দিয়েই তুমি এমন কথা কিভাবে বলো? তুমি কি আমার যোগ্যতায় সন্দেহ করছো? আজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। যদি আমি বড় কিছু করতে না পারি, তাহলে যা খুশি বলো। তোমাদের বাবা ছেলের জন্য আমি তো অনেক আগেই বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, যা, তোর যা ইচ্ছা কর, কিন্তু আমার টাকা চাই মানে চাই। এত কম টাকায় আমি সংসার চালাতে পারবো না। গিয়ে কিছু কর, চাই চুরি কর, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, যদি ধরা পড়ে যাস, মনে রাখিস
ওরা যত মারবে তার থেকেও বেশি মার আমি বাড়িতে এসে তোকে মারব। কিছুই হবে না, আমি তোমাকে অভিযোগ করার কোনো সুযোগই দেব না। আচ্ছা মা, আমি এখন যাই। এই গ্রামে তো সবাই আমাকে চেনে, তাই আমি অন্য গ্রামে গিয়ে কাজটা করব। তুমি আমার জন্য অপেক্ষা করো মা, আমি এখন চললাম। এই কথা বলে রাঘব রওনা হয়ে যায়। অন্য একটি গ্রামে দুইজন চোর একটা গাছের নিচে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। আরে ভাই, অনেক দিন হলো কোনো শিকার হাতে লাগছে না। এভাবে তো আর চলবে না। আমাদের খুব তাড়াতাড়ি একটা ভালো শিকার খুঁজতেই হবে। তুমি ঠিকই বলছো ভাই, সত্যি অনেক দিন হয়ে গেছে। আমাদের গ্রামে তো ধনী লোকই নেই, সবাই প্রায় ভিখারি হয়ে গেছে। চুরি করবই বাকি। তাদের ঘরের বাসনপত্রগুলো সব পুরনো, ঘষে ঘষে একেবারে জীর্ণ হয়ে গেছে। এগুলো তো কেউ নিতেও চায় না। যদি একটা বড় শিকার পাওয়া যায় তাহলে কিছু একটা হতে পারে। একটু এখানে অপেক্ষা করি। এই রাস্তা দিয়ে অন্য গ্রামের মানুষ আর শহরে যাওয়া লোকজনও যায়। নিশ্চয়ই কোনো না কোনো শিকার পেয়ে যাব। ঠিক তখনই ওই পথে রাঘব যাচ্ছিল। আরে লক্ষণ, ওইটা দেখ। চেহারা দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। আমার মনে হয় এর কাছে অবশ্যই টাকা আছে। আমাদের শিকার পাওয়া গেছে। চলো চলো, একে আমাদের কথার জালে ফাঁসাই। আরে ভাই, কোথায় যাচ্ছ? কত রোদ পড়েছে, এখানে এসে একটু বসো না। এত রোদে গেলে তো অসুস্থ হয়ে পড়বে। তোমরা কারা? আরে আমরা তো এই গ্রামেরই লোক। তুমি বলো, তুমি কোন গ্রামের? আর এত রোদে কোথায় যাচ্ছ? আরে কিছু না ভাই, আমি একটু শহরের দিকে যাচ্ছিলাম, কিছু কাজ ছিল। একটু এখানে বসে বিশ্রাম নাও। রোদ কমলে তখন চলে যেও। আজকাল রোদ খুবই ভয়ানক। শহরে পৌঁছাতে পৌঁছাতে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটু বিশ্রাম করে নাও, তারপর যেও। এত তাড়া কিসের? হ্যাঁ ভাই, তোমরা ঠিকই বলেছ, একটু বিশ্রাম নিয়ে নিই। এই কথা বলে রাঘব গাছের নিচে বসে পড়ে। সত্যি ভাই, এখানে গাছের ছায়ায় কত ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। ভালোই হয়েছে আমি এখানে থেমেছি, খুব শান্তি লাগছে। আমরা এভাবে বসে বসে কি করব? একটা কাজ করি, একটা খেলা খেলি। এতে সময়ও কেটে যাবে আর ততক্ষণে রোদও কমে যাবে। তারপর তুমি তোমার কাজে চলে যেও। কি বলো, আমাদের সঙ্গে খেলবে? খেলা খেলতে তো আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে, কেন নয়, অবশ্যই খেলবো। আচ্ছা, কি খেলা খেলবে? দেখো ভাই, আমি তোমাকে একটা কথা বলবো। যদি তুমি আমার কথাটা বিশ্বাস করো আর সেটাকে সত্যি মনে করো, তাহলে তুমি জিতবে আর আমরা দুজন তোমাকে 1000 করে দেব। আর যদি তুমি আমার কথা বিশ্বাস না করে মিথ্যা বলো, তাহলে তোমাকে আমাদের 2000 দিতে হবে। কি রাজি আছো? আরে এতটুকু কথা, এটা তো খুব সহজ। বলো দেখি কি বলবে। এবার তো আমিই জিতব। ঠিক আছে, শোনো। একবার আমার কাছে একটা ছাগল ছিল, যেটাকে আমি চড়াতে নিয়ে যেতাম। একদিন কি হলো, ছাগলটা আমার গমের ক্ষেতে ঢুকে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু ছাগলটাকে পেলাম না। তারপর ভাবলাম পুরো ক্ষেতের ফসলই কেটে ফেলি, হয়তো পেয়ে যাব। ছাগলের জন্য আমি পুরো ক্ষেতের ফসল কেটে ফেললাম, তবুও ছাগলকে দেখতে পেলাম না। তারপর সেই গম দিয়ে আমরা রুটি বানালাম, আর সেই রুটির ভেতর থেকে আমি ছাগলের লেজ দেখতে পেলাম, যেটা রুটির বাইরে বের হয়েছিল। আমি সেই লেজ ধরে টেনে আমার ছাগলটাকে বের করে আনলাম। আমি এই কথা অনেককে বলেছি, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করে না। এখন তুমি বলো, আমি কি মিথ্যা বলছি? আরে তুমি একদম সত্যি বলছো। একবার তো আমার সাথেও এমন হয়েছিল। আমার গরুটাও ঠিক এভাবেই খেতে ঢুকে গিয়েছিল। তারপর আমি যখন ফসল কেটে রুটি বানালাম, তখন সেই রুটির ভেতর থেকে গরুর লেজ ধরে তাকে বের করেছিলাম। এটা একেবারে সত্যি, আমার সাথেও এমন হয়েছে। এটা শুনে দুই চোরই হতবাক হয়ে যায়। এ তো বেশ চালাক। আমরা ভেবেছিলাম এটা আমাদের কথায় পড়ে যাবে আর কথাটা মিথ্যে বলবে, কিন্তু এটা তো সত্যি বলে দিল। না জানি এটা খুব বড় বোকা, না আমরাই বোকা যে একে বোকা ভাবছি। কি ভাবছো তোমরা? এখন তো আমার পালা, তাই না? এবার আমি বলবো, আর শর্ত একই থাকবে। যদি তোমরা আমার কথা মিথ্যা প্রমাণ করো,
তাহলে তোমাদের আমাকে 2000 টাকা দিতে হবে। আর যদি তোমরা সেটা সত্যি বলে মেনে নাও তাহলে তোমাদের কোনো টাকা দিতে হবে না, তখন হিসাব সমান। ঠিক আছে, এখন তুমি তোমার কথা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাকেও একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তুমি তোমার কথা বলো। আমি বলছিলাম, আমি যখন এখানে আসছিলাম তখন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল। রাগের মাথায় আমি খাওয়াও করিনি, তাই আমার স্ত্রী আমার পেছন পেছন এখানে চলে এসেছে। একটু পেছনে তাকাও, ও যে মহিলা আসছে ওটাই আমার স্ত্রী, সে আমাকে খাবার দিতে আসছে। দুজন চোর পেছনে ঘুরে তাকায় আর তাকে দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আরে এটা কি বলল? এ তো আমাদের বোন আরতি। এটা এর স্ত্রী কিভাবে হতে পারে? এটা তো মিথ্যা। চুপ কর, এটা যদি শুনে ফেলে তাহলে আমাদেরই বিপদ হবে। আস্তে কথা বল। যদি তুই এর সামনে বলে ফেলিস যে এটা মিথ্যা, তাহলে আমাদের 2000 টাকা দিতে হবে। আমরা এর সামনে বলতে পারি না যে এটা মিথ্যা, তাহলে আমরা হেরে যাব। তুই কি বলছিস লক্ষণ? যদি আমরা এর কথা মেনে নিই তাহলে তো আমাদের নিজেদের বোনকেই বিদায় দিতে হবে। আরে ময়ঙ্ক, 2000 টাকার কথা, 2000 কিন্তু কম না। যদি এর বদলে বোনকে দিতে হয় তাহলে এটাও খারাপ ডিল না। তাছাড়া আমাদের তো একদিন বোনের বিয়েই দিতে হবে। আমরা একটা কাজ করি, ওর সঙ্গে আমাদের বোনকে পাঠিয়ে দিই, তাহলে 2000 টাকা দিতে হবে না। তোমরা দুজন কি নিজেদের মধ্যে ফিসফাস করছো? বলো তো, আমার কথা সত্যি না মিথ্যা? তোমরা তো কিছুই বলছো না। আরে কিছু না জিজাজি, এটা একদম সত্যি কথা। উনি আপনার স্ত্রী। হ্যাঁ, উনি আমাদের বোন আর আপনার স্ত্রী। আমরা তো এটাই বলছিলাম, আপনি অনেক দিন ধরে আপনার স্ত্রীকে নিতে আসেননি। আমরা কতদিন ধরে আপনার অপেক্ষা করছি। আমরা তো ভাবতেই পারিনি আজ আপনার সঙ্গে এমনভাবে দেখা হবে। ভাইয়া, তোমরা কি বলছো? এ কে? আরে বোন, উনি আমাদের জিজাজি, তোমার স্বামী। তোমাকে নিতে এসেছেন। তোমাকে ওনার সঙ্গে যেতে হবে। তোমরা কি পাগল হয়ে গেছো? এ আমার স্বামী? আমার বিয়ে কবে হলো? তোমরা কি কিছু খেয়ে এসেছো নাকি? তোমাদের হুঁশ আছে তো? কি বলছো এসব? আরে বোন, আমরা সত্যিই বলছি, উনি আমাদের জিজাজি। আসলে তোমাদের দুজনের বিয়ে তো ছোটবেলাতেই হয়ে গিয়েছিল, আর সমাধি ঠিক করেছিলেন যে যখন তোমরা বড় হয়ে যাবে তখন তোমার বিদায় হবে। বোন, তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার স্বামী তোমাকে নিতে এসেছেন। তোমাকে ওনার সঙ্গে যেতে হবে। ও, এই ব্যাপারে তো কেউ আমাকে আগে কিছু জানায়নি না। সত্যি কি আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বোন, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? তোমার বিয়ে তো ছোটবেলাতেই হয়ে গেছে। তোমার বাবা শেষ মুহূর্তে আমাদের বলেছিলেন, যখন তোমার স্বামী তোমাকে নিতে আসবে তখন খুশি খুশি বিদায় দিও। বোন, আজ সেই দিন এসেছে। আজ তোমার বিদায়ের দিন। তোমাকে তোমার স্বামীর সঙ্গে তোমার বাড়িতে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি তো এ ব্যাপারে কিছু জানতাম না যে আমার বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে। ঠিক আছে, আপনি বলছেন, আমি ওনার সঙ্গে যেতে প্রস্তুত। এই দুজন চোর সত্যি কত কৃপণ! 2000 টাকার জন্য তারা আমাকে জিজা বানিয়ে দিল, আর নিজের বোনকেও আমার সঙ্গে পাঠাতে রাজি হয়ে গেল। আমি ভেবেছিলাম এরা রাগ করবে আর আমার কথাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু ওরা মেনে গেছে। দুজনই খুব অদ্ভুত। পয়সা বাঁচানোর জন্য নিজের বোনকেও ত্যাগ করতে রাজি। এদের তো অবশ্যই শিক্ষা দেওয়া দরকার। খুশি না হলেও চলবে না, মুখে বিনামূল্যে স্ত্রী পেয়ে যাচ্ছি। বিয়ের খরচও বাঁচবে, আর দোনা দেখলে খুব খুশি হবেন। ঘরের কাজে ওদেরও সাহায্য হবে। ঠিক আছে, তাহলে আমি এখন আমার স্ত্রীর সঙ্গে এখানে থেকে যাচ্ছি। চল, ভাগ্যবান, আমাদের বাড়ি চলে যাই। তারপর রাঘব আরতিকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তার মাকে বলে, মা, ও মা, কোথায় গেছো? দ্রুত বাইরে এসো। দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। মনে হয় আমার ছেলে সত্যিই কোনো আশ্চর্য ঘটিয়েছে। নিশ্চয়ই কিছু বড় কিছু নিয়ে এসেছে। অবশ্যই বড় কোনো শিকার করেছে। আমি এখনই দেখতে চাই। মায়া বাইরে আসে আর রাঘবের সঙ্গে আরতি দাঁড়িয়ে থাকে। ঠিক এটাই কি মা?
যাকে আমি নিয়ে এসেছি। এখন তুমি দেখো আর বলো কেমন আছে। আরে হায় রে, এ তো মেয়ে। তুই কি এই মেয়েটিকে চুরি করে নিয়ে এসেছিস? মিঠু, কোথা থেকে এই সাহস? তোর কোনো লজ্জা নেই নাকি? এখন মেয়েরা চুরি করতে শুরু করবে? আমি তো কি তোরে মেয়েকে চুরি করতে পাঠিয়েছিলাম? আমি কি করব তার? মা, আমি কোনো মেয়ে নই, আমি তার স্ত্রী, তোমার বউ। বহু? কিভাবে? কখন হলো? কি মা, তুমিও বুঝছো না? আমি তো তোমার জন্য এক বহু নিয়ে এসেছি, আর তুই প্রশ্ন জিজ্ঞেস করছিস? আমি তো বলেছি আমার বিয়ে হয়ে গেছে, আর আজ থেকে এটাই তোমার বহু। তুমি তো বাড়িতে একা কাজ করছো, আজ থেকে তোমার কাজে ও সাহায্য করবে, আর তুমি খুশি হবার বদলে রাগ করছো। হায় ভগবান, আমি কি করব এই ছেলের সঙ্গে? আরে হে বোকা, তোর মাথায় কি খালি ভুঁড়ি ভরা আছে? থামো, এক্ষুনি তোর বাবাকে বলি। তারপর মায়া দৌড়ে ঘরের ভিতরে যায় আর রাঘবের বাবাকে বলে, আচ্ছা দেখো, তোমার ছেলে কি উদ্দাম কাজ করেছে। সে তো তোমার থেকেও এগিয়ে গেল। তুই তো নিজেকে বড় ঠগ মনে করতিস, কিন্তু তোর ছেলে দেখ কি নিয়ে এসেছে। তুই তো ধন চুরি করতিস, মেয়েদের গয়না চুরি করতিস, এ তো পুরোপুরি মেয়েটিকেই চুরি করে নিয়ে এসেছে। এখন আমার কি দোষ? আমি তো তাকে বলিনি মেয়েকে চুরি করতে। তুমি আমার উপর কেন রাগ করছো? আমি তো চুপচাপ এখানে পড়েছিলাম। এটা জানো, আর তুমি জানো, আর আমার ছেলে জানে। আমি বলছি, যদি সে বিয়ে হয়ে গিয়েছে তাহলে তা মেনে নাও। তাছাড়া এখন তার বিয়ে করার বয়সও হয়ে গেছে। হয়তো ও মেয়েটি ওর পছন্দ হয়ে গেছে, হয়তো মেয়েটিও ওকে পছন্দ করে, তাই দুজনই বিয়ে করেছে। তোমরা দুজনকে বেশি প্রশ্ন করো না, ওদের যেতে দাও, ছেড়ে দাও, ক্ষমা করে দাও, কখনো শান্তভাবে কাজ নাও। আমারই মাথা ব্যথা হয়েছিল যে আমি ওকে বাইরে চুরি করতে পাঠিয়ে দিয়েছিলাম। আরেকটা বিপদ এসে পড়ল। কিছুদিন এমনভাবে কাটে। একদিন লক্ষণ আর তার ভাই তাদের বাড়ির সামনে বসেছিল। হঠাৎ লক্ষণ বলল, ওই দিন রাঘব আমাদের অনেক বড়ভাবে ফাঁস করেছে। আমরা নিজেদের খুব বড় চোর ভাবছিলাম। সে তো আমাদের থেকেও দুধাপ এগিয়ে গেল। আমরা ওকে এমনভাবে ছেড়ে দেওয়া উচিত ছিল না। আমাদের তাকে প্রতিশোধ নিতে হবে। একটা কাজ করি, আমরা তার বাড়ি যাই। সে নিজেকে খুব চালাক মনে করে, আর আমাদের বোনকে তার স্ত্রী বলে আমাদের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছে। তাহলে কেন না আমরা জিজাজিজির কাছে গিয়ে থাকি? ওখানেই আরাম করবে, খাওয়া হবে, আর কাজ করার কোনো দরকার থাকবে না। ওখানেই গিয়ে তার নাকের নিচে গুঁড়ো বালি ফেলা যায়। সে ভাববে কাকে পেয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলছ, চল তার বাড়ি যাই। এরপর দুজন রাঘবের বাড়ি আসে। আরে ও জিজাজি, রাম রাম, কেমন আছেন? আরে হায়, তোমরা দুজন এখানে? হ্যাঁ জিজাজি, আমরা দুজন আপনার এবং আমাদের বোনের খুব মিস করছিলাম, তাই ভাবলাম কিছুদিন এখানে থাকি। আপনি তো আমাদের জিজাজি, আর এই বাড়ি আমাদের বোনেরই, তাই এখানে থাকতে পারি, তাই না? ও ঠিক আছে, এই দুজন এখানে এসে ফ্রি রুটি খেতে এসেছে। কাজ চোর দুজন, কোনো কাজে নেই। তারা আসতে চেয়েছিল আমাকে ঠকানোর জন্য, আর আজ নিজেই ঠকেছে। হয়তো এবার প্রতিশোধ নিতে এসেছে। তাদের খেলা আমি ভালোভাবে বুঝতে পারছি। কি হলো জিজাজি, আমাদের দেখে খুশি হলেন নাকি?